রেডি না? হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কি অবস্থা সবার, কেমন আছো? আজকে আমাদের প্রথমেই দুঃখিত এই কারণে যে আমাদের সিরিয়ালটা ব্রেক করতে হচ্ছে, অর্থাৎ আমাদের কথা ছিল যে এক মালিকানা থেকে শুরু করে আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাবো, কিন্তু আমাদের আজকে ওয়াইফাই জনিত সমস্যার কারণে কোম্পানি কোম্পানির সংগঠনের যে স্লাইড আমি রেডি করতে পারিনি, আর সেই জন্য যা রেডি ছিল অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসার স্লাইড রেডি ছিল আগেই। সো আমরা আজকে রাষ্ট্রীয় ব্যবসায় ক্লাস করব, আর ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা কোম্পানি ব্যবসায়, এরপর সমবায় সমিতি, এভাবে আমরা আবার কন্টিনিউ করবো। সো তোমরা কিছু মনে করো না, যেহেতু এটা কোনো এটা একটা টেকনিক্যাল প্রবলেম। সো এমনটা মাঝে মাঝে হবেই, এর জন্য তোমরা কি প্রিপেয়ার থাকো, ঠিক আছে? তো আমরা দেরি না করে চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাস শুরু করি। আজকে আমরা পড়বো হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়। তোমরা তো জানো যে এক মালিকানা ব্যবসায় কাকে বলে, বা কি এক মালিকানা ব্যবসার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, ঠিক একইভাবে অংশীদারি ব্যবসার লক্ষ্য বা উদ্দেশ্য কি, এবং এটা হয়তো বা জানো যে কোম্পানি সংগঠনের লক্ষ্য বা উদ্দেশ্য, সমবায় সমিতির লক্ষ্য বা উদ্দেশ্য। কিন্তু আমাদের এই সকল ব্যবসা থেকে একটু আলাদা হচ্ছে আমাদের এই রাষ্ট্রীয় ব্যবসায়। হ্যাঁ, কি বললাম? একটু আলাদা। এখন কেমন আলাদা ভাইয়া? এটা কেমন আলাদা? আমরা জানি এক মালিকানা ব্যবসার উদ্দেশ্য মুনাফা অর্জন, ঠিক একইভাবে অংশীদারি ব্যবসার উদ্দেশ্য মুনাফা অর্জন, আবার একইভাবে আমাদের রাষ্ট্র ব্যবসায় কোম্পানি সংগঠনের উদ্দেশ্য কি মুনাফা অর্জন, এবং সমবায় সমিতির উদ্দেশ্য হচ্ছে সদস্যদের কল্যাণ সাধন। আর আমাদের এই রাষ্ট্র ব্যবসার উদ্দেশ্য কি? সম্পূর্ণ উল্টো। আমাদের রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ সাধন, ঠিক আছে? এখানে রাষ্ট্রের কোনো মুনাফার কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ সাধন, অর্থাৎ তোমার আমার বা আমাদের এই নাগরিকদের কল্যাণ সাধন করা। তো চলো আমরা আজকে রাষ্ট্র ব্যবসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। দেখো, প্রথমে আমরা যদি সংখ্যাটাকে একটু পর্যালোচনা করি, তাহলে কি দেখতে পাই যে রাষ্ট্র কর্তৃক কি রাষ্ট্রের দ্বারা, রাষ্ট্রের দ্বারা গঠিত হয়েছে বা পরবর্তীতে জাতীয়করণকৃত। এখন এই পরবর্তীতে জাতীয়করণকৃত কথাটা অনেকে বুঝতে সমস্যা হতে পারে অনেকের, যে পরবর্তীতে জাতীয়করণকৃত মানে কি। এখন এটা যদি আমি একটা উদাহরণ দিতে পারি, ধরো যে তোমাদের গ্রামে বা এলাকায় অঞ্চলে কোনো একটা স্কুল হয়েছে। প্রথমে ছিল কি এটা সরকারি স্কুল ছিল না, এটা প্রাইভেট স্কুল ছিল। তো যদি আমরা উচ্চ বিদ্যালয়ের কথা বলি, প্রথমে কি ছিল? একটা বেসরকারি একটা উচ্চ বিদ্যালয় ছিল। দেন কিছু বছর পরে, 10 বছর 20 বছর পরে এটা কি সরকারি উচ্চ বিদ্যালয় হয়ে গেছে। এখন এই যে প্রথমেই ছিল বেসরকারি, এরপর হচ্ছে কি সরকারি, অর্থাৎ কি পরবর্তীতে জাতীয়করণ করছে সরকারি উচ্চ বিদ্যালয় নামে। সো এখন এই কথাটা হচ্ছে যে এটাই যে শুরুতে সরকারিভাবে গঠিত হতে পারে। আবার এমন অনেক স্কুল আছে যেগুলো কি শুরুতে সরকারি, একদম শুরু থেকে কি সরকারি সরকারি তত্ত্বাবধানে এটাকে গঠিত হয়েছে এবং পরিচালিত হচ্ছে। আবার কিছু স্কুল আছে যেগুলো কি প্রথমে বেসরকারিভাবে গঠিত হয়েছে, কোনো ব্যক্তি দ্বারা গঠিত হয়েছে, কিন্তু পরবর্তীতে এটা কি সরকারি হিসেবে রূপান্তর করা হয়েছে। এই কথাটা বলছে এখানে যে রাষ্ট্র কর্তৃক গঠিত এবং বা পরবর্তীতে জাতীয়করণকৃত কোনো ব্যবসায়ের মালিকানা, পরিচালনা ও নিয়ন্ত্রণ রাষ্ট্রের অধীনে থাকলে তাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে। দেখো, আশা করি ক্লিয়ার। আমাদের এখানে আমাদের যে সংজ্ঞা থেকে আমরা যে দুটো শব্দ পাইছি, যেগুলো একটু কঠিন মনে হচ্ছে বা একটু বুঝতে সমস্যা হচ্ছে, এগুলো আমি ক্লিয়ার করে দিলাম। আশা করি ক্লিয়ার, সংজ্ঞাটা ক্লিয়ার। তো সংজ্ঞা আমাদের কি আছে? যে রাষ্ট্র কর্তৃক গঠিত বা পরবর্তীতে জাতীয়করণকৃত কোনো ব্যবসায়ের মালিকানা পরিচালনা যদি সরকারের অধীনে থাকে, তাহলে তাকে বলে সরকারি বা রাষ্ট্রীয় ব্যবসায়। ওকে, আচ্ছা, এখন দেখবো আমরা রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্য। আমরা জানি যে প্রত্যেকটা জিনিস থেকে কোনো না কোনো একটা বৈশিষ্ট্য আছে। যেমন এক মালিকের ব্যবসার বৈশিষ্ট্য ছিল কি একজন মালিক, অংশীদার ব্যবসার বৈশিষ্ট্য ছিল একাধিক মালিক। ঠিক এমনই রাষ্ট্রীয় ব্যবসার কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য আছে? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি রাষ্ট্রীয় মালিকানা। এখানে কোনো ব্যক্তি মালিকানা থাকবে না, এখানে থাকবে কি রাষ্ট্র মালিকানা, বা রাষ্ট্রের যে সরকার আছে ওই সরকার থাকবে কি ব্যবসার মালিক, বা কি রাষ্ট্রের অধীনে থাকবে, মালিক থাকবে রাষ্ট্র। অর্থাৎ সকল কিছু সিদ্ধান্ত নিবে কে? রাষ্ট্র, ঠিক আছে? এরপর কি আছে? জনকল্যাণের উদ্দেশ্য। এই রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য কি? জনকল্যাণ করা। এইটা একটা রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য। এরপর কি আছে? রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও পরিচালনা। যেহেতু মালিক হচ্ছে রাষ্ট্র, সেহেতু এটার যে ব্যবস্থাপনা কার্যক্রম আছে বা পরিচালনা কার্যক্রম আছে, সবকিছু গ্রহণ করবে কে? রাষ্ট্র, ঠিক আছে? এটি বলছে যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও পরিচালনা। এরপর কি আছে? বৃহদায়তন প্রতিষ্ঠান। সাধারণত বা নর্মালি আমরা যেটা দেখি বা যেটা হয়ে থাকে,
বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে ওই প্রতিষ্ঠানগুলো কি সরকারি আন্ডার থাকে, অর্থাৎ কি সরকারি প্রতিষ্ঠান থাকে। এখন কেন কেন বড় বড় প্রতিষ্ঠানগুলো সরকারি, কেন এক মালিকানা ব্যবসা সরকারি আন্ডার থাকে না? তুমি দেখো যে যতগুলো ব্যবসা আছে, এক মালিকানা ব্যবসা আছে, কোন একটা ব্যবসা নাই যেটার মালিক সরকার? সকল ধরনের কোম্পানি বা বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় শিল্প প্রতিষ্ঠান, গার্মেন্টস, এগুলো মালিক থাকে কি সরকার। এখন কেন থাকে? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কেন এক মালিকানা ব্যবসার মালিক সরকার না এবং বড় বড় প্রতিষ্ঠানের মালিক সরকার? দেখো, বড় বড় প্রতিষ্ঠান হতে কি, যদি কোনো বড় প্রতিষ্ঠান কেউ করতে চায় তাহলে দরকার কোটি কোটি টাকা। এখন কোন একজন ব্যক্তির পক্ষে সম্ভব না যে এত হাজার হাজার কোটি টাকা দিয়ে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান রান করানো, পরিচালনা করা বা গঠন করা। সো এই কাজটা পারে কে? সরকার। সরকারের কাছে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা আছে, তারা কি করতে পারে বা সরকার পারে একটা বড় একটা প্রতিষ্ঠান তৈরি করতে বা কি গঠন করতে। এজন্যই বড় বড় প্রতিষ্ঠান মালিক হয়ে থাকে কে? সরকার, বাকি রাষ্ট্র। বড় প্রতিষ্ঠানের মালিক থাকে কে? রাষ্ট্র। আবার ছোট ছোট ব্যবসা বা অংশীদার ব্যবসা, এগুলোর মধ্যে টাকা কিছুটা কম লাগে, যেটা কি কোন একজন ব্যক্তিকে পক্ষে সম্ভব হয় হ্যাঁ মূলধন সংগ্রহ করা। এই জন্যে বৃহদায়তন প্রতিষ্ঠান থাকে রাষ্ট্রীয় ব্যবসায়। এরপর কি আছে? চিরন্তন অস্তিত্ব। চিরন্তন অস্তিত্ব, এই চিরন্তন অস্তিত্ব কথাটা তোমাদের যে কোম্পানি সংগঠনে আসবে। হ্যাঁ, এখন চিরন্তন অস্তিত্ব কথাটা মানে কি? দেখো, চিরন্তন মানে কি? সারা জীবন, হোল লাইফ। ঠিক আছে, চিরন্তন মানে কি? যেটা কোনো শেষ নাই। এবং অস্তিত্ব মানে কি? চিরন্তন অস্তিত্ব মানে হচ্ছে এমন কোন একটা জিনিস যে জিনিসটা কখনো নিঃশেষ হবে না, সারা জীবন চলবে, কিয়ামতের আগ পর্যন্ত চলবে। এটা হচ্ছে কি? চিরন্তন অস্তিত্ব। ঠিক আছে, এখন ধরা হয় রাষ্ট্রীয় ব্যবসায় এবং কোম্পানি ব্যবসার অস্তিত্বটা চিরন্তন, অর্থাৎ এটা কখনো বিলোপ সাধন ঘটবে না। যদিও ঘটে কিন্তু ধরা হয়, প্রথম দিকে ধরা হয় যে কি, যে রাষ্ট্রীয় ব্যবসায় বা কোম্পানি সংগঠনের অস্তিত্বটা চিরন্তন প্রকৃতির, এটার অস্তিত্ব কখনো শেষ হবে না, এটা কখনো বিলোপ সাধন হবে না। ঠিক আছে, এটা ধরা হয়। এরপর তাহলে আমাদের বৈশিষ্ট্যগুলো মোটামুটি ক্লিয়ার। আর আচ্ছা, বৈশিষ্ট্যগুলো যত ক্লিয়ার, এরপর কি আছে যে রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য কি? হ্যাঁ, প্রথমে আমরা যে কমন যে, অর্থাৎ যেটা কি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, যেটা প্রধান উদ্দেশ্য, সেটা হচ্ছে জনগণের কল্যাণ সাধন। ঠিক আছে, এখন আরো কয়েকটা উদ্দেশ্য আছে। ঠিক আছে, আরো কয়েকটা উদ্দেশ্য আছে, তবে সবগুলো উদ্দেশ্যের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি জনগণের কল্যাণ সাধন। যদিও এখানে 4, 5টা, 10টা, 20টা তুমি উদ্দেশ্য পাবা, এই সবগুলো উদ্দেশ্যের আবার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে কি জনগণের কল্যাণ সাধন, দেশের কল্যাণ সাধন, কি করে দেশকে স্থিতিশীল রাখা যায়। ঠিক আছে, এই সব কিছু কি, এই সকল উদ্দেশ্যের একটা উদ্দেশ্য ঘুরে ফিরে দেশের কল্যাণ করা বা জনগণের কল্যাণ করা। দেখো, রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্যের মধ্যে কি কি আছে? প্রথমে আছে যে জনকল্যাণ, অর্থাৎ জনগণের কল্যাণ করা। ঠিক আছে, এরপর কি আছে? সম্পদের সুষম বন্টন। এবং সম্পদের সুষম বন্টন মানে কি? সম্পদের সুষম বন্টন মানে কি বা এটা কেন করা হয়, এটা করলে লাভ কি? হ্যাঁ, দেখো, সম্পদের সুষম বন্টন মানে হচ্ছে সম্পদের যে মালিক, হ্যাঁ সম্পদের যে মালিকানা, বা কোনো একটা পণ্যের কোনো একটা পণ্য কারা পাবে, মানে কোন একটা পণ্যের মালিক কারা হবে, কারা পাবে, দাম কত হবে, এই সব কিছু, বা কোন একটা শ্রমিকের মজুরি কত টাকা হবে, হ্যাঁ কত ঘন্টা কাজ করবে, এই সব কিছু ঠিক করা। হ্যাঁ, এই সব কিছু সুষমভাবে বন্টন করা, এবং যেন কি সবকিছুতে একটা সাম্যতা বজায় থাকে। ঠিক আছে, সবকিছু যেন একটা সাম্যতা বজায় থাকে, এগুলো কি রাষ্ট্র ব্যবসায়ের একটা উদ্দেশ্য বা কি উদ্দেশ্য। এরপর কি আছে? একচেটিয়া ব্যবসায় রোধ করা। এখন যদি কোনো ব্যক্তি মালিকানার আন্ডারে বা কোনো একটা প্রাইভেট কোম্পানি, যদি কোনো ধরো যে, যদি আমরা বলি ধরো স্কোয়ার কোম্পানি, হ্যাঁ স্কোয়ার কোম্পানির আমরা উদাহরণ দিই। স্কোয়ার কোম্পানি ধরো একটা ওষুধের, মানে ধরো একটা ওষুধের কোম্পানি। এখন এই যদি আমাদের বাংলাদেশে আর কোনো ওষুধের কোম্পানি না থাকে, শুধু একটাই ওষুধের কোম্পানি থাকে, সেটা হচ্ছে স্কোয়ার কোম্পানি। ধরো যার কোনো ওষুধের কোম্পানি নাই, শুধু একটা কোম্পানি আছে, সেটা হচ্ছে স্কোয়ার কোম্পানি। এখন বাজারে যেহেতু আর কোনো ওষুধের কোম্পানি নাই, স্কোয়ার কোম্পানি কি করবে? তার ইচ্ছা মতো দাম নির্ধারণ করবে। যে পণ্যটার দাম ওরা 10 টাকা রাখলে হয়, কিন্তু কি ওরা এটার দাম করবে 15 টাকা। অর্থাৎ তারা একচেটিয়া একটা প্রভাব সৃষ্টি করবে, যাতে করে তাদের বেশি মুনাফা হয়। আর এতে করে কি হবে? যদি তারা বেশি মুনাফা করতে চায়, লস হবে কাদের? আমাদের জনগণদের লস হবে, অর্থাৎ যারা ভোক্তা, যারা ক্রেতা, তাদের কি হবে? লস হবে। আর যদি যদি বাজারে একটা কোম্পানি না থাকে, আরেকটা কোম্পানি থাকে, যদি এখানে আরেকটা কোম্পানি থাকে, তাহলে কি হবে? ওরা বেশি দামে বিক্রি করতে পারবে না। ওরা যদি বলে যে দাম 15 টাকা, ওরা বলবে যে কি আমরা রাখবো তাহলে 12 টাকা। এতে করে কি হবে? লাভ তো ঠিকই হচ্ছে, এই কোম্পানি
এই কোম্পানির কারণে এই স্কোয়ার কোম্পানি বাধ্য হবে এটার দাম 12 টাকা করতে। বুঝছো কিনা বলো, বুঝছো কিনা বলো? যদি বাজার দুটো কোম্পানি থাকে তাহলে কি দামটা একটা স্থিতিশীল পরিস্থিতিতে রাখা যাবে, ঠিক আছে? এতে করে কি হবে যে আমরা যারা গ্রাহক আছি, যারা ভোক্তা, যারা ক্রেতা, তাদের একটু স্বস্তি হবে। এখন যদি আর কোনো প্রাইভেট কোম্পানি না থাকে বা আর কোনো ব্যক্তি মালিকানাধীন কোনো ওষুধ কোম্পানি না থাকে, তখন সরকার কি করবে? সরকার তার নিজস্ব তত্ত্বাবধানে তার মালিকানায় আর একটা কোম্পানি এখানে স্থাপন করবে, আর একটা ঔষধ কোম্পানি স্থাপন করবে, যাতে করে স্কোয়ার কোম্পানির একচেটিয়াটা রোধ করা যায়। বুঝছো কিনা বলো? যদি একটা কোম্পানি থাকে তাহলে কি আমাদের উপর একচেটিয়া একটা প্রভাব পড়বে, যাতে করে কি পণ্যের দাম বেড়ে যাবে। ঠিক এই মতো অবস্থায়, ঠিক এই অবস্থাতে রাষ্ট্রীয় ব্যবসা বা রাষ্ট্রের অধীনে এই রাষ্ট্র আরেকটা কোম্পানি তৈরি করবে বা গঠন করবে, পরিচালনা করবে, যাতে করে এই স্কোয়ার কোম্পানির একচেটিয়া রোধ করা যায়। ঠিক আছে? এটি এখানে বলছে যে এই যে একচেটিয়া ব্যবসায় রোধ করা, এই একচেটিয়া ব্যবসা রোধ করে কিভাবে, আশা করি বিস্তারিত তোমরা মানে জেনে গেছো। এরপর কি আছে? মুদ্রা ও ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ। মুদ্রা ও ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ। এখন মুদ্রা ও ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ কিভাবে করে? সরকার কিভাবে মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে? দেখো, বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে বা পৃথিবীতে যতগুলো ব্যাংক আছে, সবগুলো ব্যাংক প্রত্যেকটা দেশের যে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে পরিচালিত হয়, ঠিক না? প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা ব্যাংক প্রত্যেকটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের অধীনে পরিচালিত হয়। ঠিক তেমনি আমাদের দেশে যতগুলো ব্যাংক আছে, সবগুলো ব্যাংক আমাদের বাংলাদেশ ব্যাংক, আমাদের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক, ওই বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত হয়। এবং এই বাংলাদেশ ব্যাংকের মালিককে, বাংলাদেশ ব্যাংকের মালিক কিন্তু কোনো ব্যক্তি না, সরকার। এটা কি একটা রাষ্ট্রীয় একটা ব্যাংক, রাষ্ট্রের প্রধান ব্যাংক, এর মালিক হচ্ছে কি সরকার। এখন সরকার যদি এই সকল ব্যাংকের মালিক থাকে, মানে সকল ব্যাংক যদি ওই সরকার কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকে, তার মানে কি সকল ব্যাংক কার কথা উদ্বোস করবে বা কার কমান্ড মানবে? অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের কমান্ড মানবে। আর কেন্দ্রীয় ব্যাংকে কমান্ড দিবে কে? কেন্দ্রীয় ব্যাংকে কমান্ড দিবে আমাদের সরকার। তার মানে হচ্ছে এই ব্যাংক চাইলেই কোনো অনৈতিক কোনো কাজ করতে পারবে না। সে চাইলে কি মানে হুট করে যে ঋণের সুদ বাড়াতে দিতে পারবে না, বা এই কৃত্রিম যে অর্থের সংকট সৃষ্টি করতে পারবে না, মানে কি ও কোনো কিছু করতে পারবে না। কেন পারবে না? কারণ কি তার বস হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংক। আর কেন্দ্রীয় ব্যাংকের যেহেতু সরকার পরিচালনা করে, এটার লক্ষ্য হচ্ছে কি জনগণের কল্যাণ করা। আর তাই এই কথাটা বলছে যে মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা। এই ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা এবং কি মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা, ঠিক আছে? এবং এটা কিভাবে করে? এটা আমাদের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে কি হচ্ছে? এরপর বলছে যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এমন অনেক এলাকা আছে, অনেক অঞ্চল আছে, যে অঞ্চলে কি কর্মসংস্থান নাই বা কি বেকার সংখ্যা বেশি, ওই এলাকাতে সরকার উদ্যোগ নেই যে ওই এলাকাটাকে একটা শিল্প এলাকাতে রূপান্তর করার, যাতে ওই এলাকার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়, কর্মসংস্থানের কোনো অভাব না থাকে, ঠিক আছে? তখন কি করবে? যেখানে বেশি শিল্প আছে ওইখান থেকে কোনো একটা শাখা ওইখানে দিবে, যাতে করে ওইখানে মানুষ কর্মসংস্থানে সৃষ্টি হতে পারে বা ওইখানে মানুষ কি ইনকাম করতে পারে। এইটাই বলছে যে কি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এবং এই সব কিছু কার উদ্দেশ্য? রাষ্ট্র ব্যবসার উদ্দেশ্য। আর এই সকল উদ্দেশ্যের একটা উদ্দেশ্যকে জনকল্যাণ করা। এই সবগুলো কিন্তু কি জনগণের কল্যাণের জন্য করা হচ্ছে, ঠিক আছে? আশা করি রাষ্ট্রীয় ব্যবসার যে উদ্দেশ্য, এই বিষয়টি ক্লিয়ার। এখন আমরা জানবো রাষ্ট্রীয় ব্যবসায়ের যে প্রকারভেদ, রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রকারভেদ সম্পর্কে, ঠিক আছে? এই প্রকারভেদ অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসা কত প্রকার? 4 প্রকার আছে। কি কি? একটা হচ্ছে সরকারি বিভাগীয় সংগঠন, একটা হচ্ছে বিধিবদ্ধ সংগঠন, আর একটা হচ্ছে সরকারি কোনো কোম্পানি, আর একটা হচ্ছে বোর্ড শাসিত প্রতিষ্ঠান। এখন এই 4টা যে শাখা আছে বা 4টা যে প্রকার আছে, এই 4টা প্রকার সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। প্রথমে কি ছিল? প্রথমে ছিল যে সরকারি বিভাগীয় সংগঠন। এখন সরকারি বিভাগীয় সংগঠন মানে কি বা কাকে বলে বা এটাদের কি বোঝাচ্ছে? যে ব্যবসায় সংগঠন কোনো সরকারি বিভাগ বা মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে গঠিত ও পরিচালিত হয়, তাকে সরকারি বিভাগীয় সংগঠন বলা হয়। অর্থাৎ এখানে কি সরকারের কোনো একটা মন্ত্রণালয়, ঠিক আছে, ধরো যে ভূমি মন্ত্রণালয় বা এরকম শিক্ষা মন্ত্রণালয়, এমন কোনো একটা মন্ত্রণালয়ের অধীনে, মানে মন্ত্রণালয় দ্বারা কি করবে? ওই ব্যবসাটা গঠিত এবং পরিচালিত হবে। আর এটাকে বলে কি? সরকারি বিভাগীয় সংগঠন। অর্থাৎ সরকারের কোনো বিভাগ, হ্যাঁ, সরকারের কোনো বিভাগের আন্ডারে যখন কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান
গঠন করা হবে বা কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা হবে তাকে বলবে কি সরকারি বিভাগীয় সংগঠন। ঠিক আছে, আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই অধ্যায় থেকে সৃজনশীল আসার সম্ভাবনা কম। ঠিক আছে, এই অধ্যায় থেকে আসবে আমাদের এমসিকিউ। এখন এমসিকিউ কোথা থেকে আসবে? এমসিকিউ আসবে আমাদের সরকারি রাষ্ট্রীয় ব্যবসার যে উদ্দেশ্যগুলো আছে, রাষ্ট্রীয় ব্যবসার যে সুবিধাগুলো আছে, এখান থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, এখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, তাহলে আমাদের এই সরকারি বিভাগীয় সংগঠন কাকে বলে? অর্থাৎ যখন যখন সরকারি কোনো বিভাগ বা মন্ত্রণালয়ের অধীনে কোনো একটা ব্যবসা গঠন ও পরিচালিত হবে তখন তাকে বলবে কি সরকারি বিভাগীয় সংগঠন। এরপর দ্বিতীয় নম্বর আমাদের কি ছিল? বিধিবদ্ধ সংগঠন। ঠিক আছে, বিধিবদ্ধ সংগঠন মানে কি? যে রাষ্ট্র ব্যবসায়িক সংগঠন, মানে যে রাষ্ট্রীয় ব্যবসায়টা রাষ্ট্রপতির আদেশ বলে, দেখো পার্থক্যটা তুমি বের করো, যে রাষ্ট্রপতির আদেশ বলে বা জাতীয় সংসদে পাশকৃত বিশেষ আইন বলে গঠিত নিয়ন্ত্রিত হয় তাকে বিধিবদ্ধ সরকারি সংস্থা বলা হয়। অর্থাৎ এটা কোন একটা নির্দিষ্ট উদ্দেশ্যে গঠন করা হবে, এটাকে কোন একটা সরকারের কোন একটা নির্দিষ্ট উদ্দেশ্য গঠন করা হবে। ধরো উদ্দেশ্য এমন হতে পারে যে এলাকায় কর্মসংস্থান কম, সেই এলাকাতে উদ্যোগ নিয়ে নির্দিষ্টভাবে কি ওই এলাকার জন্য একটা ব্যবসা বা কোম্পানি তৈরি করতে পারে যাতে কি ওই এলাকার মানুষদের কর্মসংস্থানের একটা সুযোগ হয়। ঠিক আছে, এইটাই যে কি কোনো একটা কি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য, অর্থাৎ যে রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন রাষ্ট্রপতির কোন একটা আদেশ বলে বা সংসদে পাশকৃত কোন একটা বিলের মাধ্যমে বা আইনের মাধ্যমে যখন কোনো একটা ব্যবসায় গঠিত ও নিয়ন্ত্রিত হয় তখন তাকে বিধিবদ্ধ সংগঠন বলা হয়। এখন এই বিধিবদ্ধ সংগঠন যখন থাকবে, যেখানে বিধিবদ্ধ কথা থাকবে সেখানে মনে রাখবা এখানে একটা আদেশদাতা আছেন, সেই আদেশদাতা হচ্ছে কি রাষ্ট্রপতি। ঠিক আছে, বিধিবদ্ধ সংগঠন রাষ্ট্রপতি আদেশ ছাড়া হয় না। আশা করি ক্লিয়ার। অর্থাৎ বিধিবদ্ধ সংগঠন কে? বিধিবদ্ধ সংস্থা কে? অর্থাৎ যে রাষ্ট্রীয় ব্যবসায়ী সংগঠনটা রাষ্ট্রপতির আদেশ বলে, রাষ্ট্রপতির কোনো নির্দিষ্ট আদেশের দ্বারা বা সংসদে কোনো একটা আইন পাশ করার ফলে গঠিত পরিচালিত হয় তখন তাকে বলে কি বিধিবদ্ধ সংস্থা। এরপর আছে কি আমাদের সরকারি কোম্পানি। সরকারি কোম্পানি, সরকারি কোম্পানি কি? যে কোম্পানির অধিকাংশ শেয়ার, হ্যাঁ এখানে আমাদের অনেকগুলো জিনিস বোঝার আছে, হ্যাঁ এখানে অনেকগুলো টার্ম আছে যেগুলো কি আমরা বুঝবো না। যেমন কি অধিকাংশ শেয়ার মানে কি? হ্যাঁ, এরপর কি আছে যে কোম্পানির মানে অধিকাংশ শেয়ার মানে অধিকাংশ শেয়ারের মালিক সরকার এবং দেশে প্রচলিত কোম্পানি আইন অনুযায়ী তা গঠিত ও নিবন্ধিত হয়ে কার্যক্রম পরিচালনা করে তাকে সরকারি যৌথ মূলধনী বা সরকারি কোম্পানি বলা হয়। এখন আমরা নর্মালি রাষ্ট্র ব্যবসায় বলতে, আমরা সাধারণত রাষ্ট্র ব্যবসায় বলতে এই জিনিসটাকে বোঝাই। সরকারি কোম্পানিকে মূলত রাষ্ট্র ব্যবসা দ্বারা বোঝানো হয়। যখন তোমাকে বলবে যে একজন সাধারণ মানুষ, এই সাধারণ মানুষ মানে কি? তার দুটো হাত থাকবে, দুটো পা থাকবে, বা একটা মানুষের স্বাভাবিক স্ট্রাকচার যেমন হবে সে এমন থাকবে, ঠিক না? ঠিক এভাবে সরকারি কোম্পানি মানে কি? সরকারি কোম্পানি মানে আমরা এই কোম্পানিটাকে বুঝি। এখন কোন কোম্পানিটাকে বুঝি? যে কোম্পানি অধিকাংশ শেয়ারের মালিক থাকবে সরকার এবং গঠন এবং পরিচালনা হবে কি সরকার দ্বারা, বাকি দেশের যে কোম্পানি আইন আছে ওই আইন দ্বারা পরিচালিত হবে। অর্থাৎ আমরা নর্মালি রাষ্ট্র ব্যবসা বলতে এই জিনিসটাকে বুঝি। এখন এখানে অধিকাংশ শেয়ার মানে কি এবং দেশে প্রচলিত কোম্পানি আইন মানে কি? আইন দ্বারা গঠিত নিবন্ধিত কার্যক্রম পরিচালনা। দেখো অধিকাংশ শেয়ার মানে কি? আমাদের যে মোট শেয়ার বা কোন একটা কোম্পানির মোট শেয়ারকে যদি আমরা 100 ধরি, ঠিক আছে 100%, ঠিক না? সমস্ত শেয়ারকে ধরবো আমরা 100% শেয়ার। এখন 100% শেয়ার থেকে যদি 51% শেয়ারের মালিক সর্বনিম্ন যদি 51% শেয়ারের মালিক সরকার থাকে তখন তাকে বলা হয় সরকারি কোম্পানি। যদি কোনো একটা কোম্পানি সর্বনিম্ন 51% শেয়ারের মালিক সরকার থাকে তখন থেকে বলা হয় সরকারি কোম্পানি। এখন কেন 51% হলে বলা হয় সরকারি কোম্পানি? এটার একটা কি টুইস্ট আছে এখানে। ধরো একটা কোম্পানি পরিচালক যে কমিটি গঠন করবে, পরিচালক কমিটি যদি গঠন করতে চাই অবশ্যই ভোটের মাধ্যমে গঠন করা হয়। মানে আমাদের কোম্পানির কোন একটা সিদ্ধান্ত যখন গ্রহণ করা হবে, সেটা ভোটের মাধ্যমে গঠন করা হবে। এখন ভোট দিবে কারা? যারা শেয়ারের মালিক। প্রত্যেকটা শেয়ারের জন্য একটা করে ভোট হবে। যে 10টা শেয়ারের মালিক সে 10টা ভোট দিবে, যে 5টা শেয়ারের মালিক সে 5টা ভোট দিবে, যে 100 শেয়ারের মালিক সে 100 ভোট দিবে। ঠিক আছে, এরকম ভাবে শেয়ারের মালিকরা কি করে ভোট দেয়। এখন যদি পরিচালক নিয়োগ করতে চায়
পরিচালক কমিটি যদি নিয়োগ করতে চায় তাহলে অবশ্যই সবাই ভোট দিবে, ঠিক না? এখন এখন যার ভোট বেশি, ঠিক আছে, সে কি বেশি ভোট দিবে। এখন যদি যদি সরকারের ভোট থাকে 51%, সরকারের ভোট যদি 51% থাকে তাহলে কি সরকার যদি ধরো এখন পরিচালক নিয়োগ করার জন্য দুজন ব্যক্তি আসছে, হ্যাঁ, একজন ব্যক্তির নাম হচ্ছে রফিক, আরেকজন ব্যক্তির নাম হচ্ছে কি শফিক। এখন সরকার যদি বলে, সরকার যদি রফিকের উপর যদি 51টা ভোট দেয়, মোট ভোট যদি 100 ধরি, এবং সরকার চাচ্ছে যে কি রফিক পরিচালক হোক, এখন এই জন্য কি রফিককে সরকার ভোট দিচ্ছে 51%, মানে 51টা ভোট দিচ্ছে। এখন বাকি থাকে কয়টা? বাকি থাকে 49টা ভোট। এখন 49টা ভোট যদি শফিক আন্ডারে পড়ে, শফিককে দেয়, তাও কিন্তু শফিক ফেল করবে। কেন ফেল করবে? কারণ কি রফিক তার থেকে ভোট বেশি থাকবে সবসময়, যেহেতু সরকার রফিককে ভোট দিছে, আর সরকারের ভোট সবচেয়ে বেশি, 51% ভোট, অর্ধেকের বেশি ভোট। এই জন্যে সরকার যদি কোনো একটা কোম্পানির 51% ভোটের মালিক থাকে, ওই কোম্পানির সকল সিদ্ধান্ত সরকার নেবে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের সিদ্ধান্ত কে নেবে? সরকার নেবে। কারণ কি সরকারের ভোট বেশি, যেহেতু ভোট বেশি সে যাকে নির্বাচন করবে, সে যাকে ভোট দিবে সেই জিনিসটা হবে। সে যদি কোনো একটা আইনের পক্ষে ভোট দেয়, ওই আইনটিকে পাশ করবে, যেহেতু ওর সবচেয়ে বেশি শেয়ারের মালিক, ঠিক আছে? এই জন্যই বলা হয়েছে যে 51% মালিক হলে কি ওইটা সরকারি কোম্পানি, ঠিক আছে? আশা করি এই যে অধিকাংশ শেয়ারের কারিশমাটা কি বুঝে গেছো তোমরা। এই অধিকাংশ শেয়ারের ঘটনাটা কি, কেন অধিকাংশ শেয়ার বলা হয়েছে, এই জিনিসটা তোমরা ক্লিয়ার। এরপরে কি আছে? অধিকাংশ শেয়ারের মালিক এবং দেশে প্রচলিত কোম্পানি আইন অনুযায়ী তা গঠিত। এখন দেশে প্রচলিত কোম্পানি আইন কোনটি? কোম্পানি আইন হচ্ছে আমাদের 1994 সালের কোম্পানি আইন দ্বারা আমাদের নর্মালি কোম্পানি সংগঠনগুলো গঠন হয়ে থাকে। এখানে এটা বোঝাচ্ছে যে দেশের প্রচলিত আইন দ্বারা বোঝাচ্ছে, মানে আইন দ্বারা বলতে বোঝাচ্ছে যে এই যে 1994 সালের কোম্পানি আইনকে বোঝাচ্ছে। অর্থাৎ যদি কোন একটা কোম্পানির অধিকাংশ শেয়ারের মালিক থাকবে সরকার, এবং দেশে প্রচলিত কোম্পানি আইন দ্বারা, কোম্পানি আইন মানে কি দেশে প্রচলিত 1994 সালের কোম্পানি আইন দ্বারা গঠিত হবে এবং নিবন্ধিত হবে। এই গঠন মানে তো বুঝি আমরা, নিবন্ধন মানে কি আমরা বুঝি, ঠিক আছে? নিবন্ধিত হয়ে কার্যক্রম পরিচালনা করে তাকে সরকারি যৌথ মূলধনী ব্যবসায়ী বা সরকারি কোম্পানি বলা হয়। দেখো বুঝছো কিনা? আই হোপ এটা বুঝছো তোমরা, ঠিক আছে? আমি খুব ভালোভাবে ভেঙে জিনিসগুলোকে এক্সপ্লেন করছি তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে? এরপর যদি সমস্যা হয় তাহলে বলবা। এখন কি আছে? বোর্ড শাসিত প্রতিষ্ঠান। এই বোর্ড শাসিত প্রতিষ্ঠান মানে কি? অর্থাৎ কোন একটা বোর্ডের দ্বারা ব্যবসা পরিচালনা হবে, ঠিক আছে? এই নাম ধরে কিন্তু বোঝা যাচ্ছে যে কোন একটা বোর্ডের আন্ডারে কি শাসন করা হবে, ঠিক আছে? দেখো আমরা সংজ্ঞা পড়ি। সংজ্ঞা কি বলা আছে? যে ব্যবসায় বা সংস্থা সংসদে পাশকৃত আইন বলে বা রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে গঠিত নিয়ন্ত্রিত হয় এবং সরকারের নির্ধারিত উদ্দেশ্য বাস্তবায়নে নিয়োজিত থাকে, তাকে বিধিবদ্ধ বা বোর্ড শাসিত প্রতিষ্ঠান বলা হয়। এখানে কি আছে? এখানে একটা নির্দিষ্ট উদ্দেশ্য, এই যে নির্ধারিত একটা উদ্দেশ্য সাধনের জন্য যখন কোনো একটা কোম্পানি গঠন করা হবে, সেটাকে বলা হয় কি? বোর্ড শাসিত প্রতিষ্ঠান। অর্থাৎ যখন কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান সরকার গঠন করবে শুধু তার কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য, তখন তাকে বলা হবে বোর্ড শাসিত প্রতিষ্ঠান। দেখো বুঝছো কিনা? মেবি আমাদের ক্লাস শেষ। এই অধ্যায়টা খুবই ছোট, হ্যাঁ, আমাদের এই অধ্যায়টা কি খুবই ছোট, আর এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। এখান থেকে আসবে এমসিকিউ, হ্যাঁ এমসিকিউ 100% আসবে এখান থেকে, দুটো বা একটা এমসিকিউ অবশ্যই আসবে। আর তোমরা সবকিছু যে শুধু পড়ার জন্য পড়বা এমন কিছু না, সবকিছু তোমরা জানার জন্য পড়বা, ঠিক আছে? তুমি যদি জেনে রাখো এতে কি তোমাদের কোনো লস নাই, ঠিক আছে? আমাদের ব্রেন খুবই পাওয়ারফুল, সো মনে রাখতে পারো, ঠিক আছে? তোমরা শুধু পরীক্ষা পাশের জন্য পড়বা না, তোমরা পড়বা তোমাদের ভবিষ্যতের জন্য, তোমাদের জানার জন্য। এই যে জ্ঞানের যে একটা স্পৃহা, জ্ঞানের যে একটা আকাঙ্ক্ষা, ক্ষুধা, ওই ক্ষুধাটাকে মেটানোর জন্য কি তোমরা পড়বা। তোমাদের উদ্দেশ্য থাকবে জ্ঞান অর্জন করা, শুধু পরীক্ষায় পাশ করা না। দেখো এখন আমরা কিছু রাষ্ট্রীয় ব্যবসার উদাহরণ দেখব। আমাদের দেশের প্রেক্ষাপটে কিছু রাষ্ট্রীয় ব্যবসার উদাহরণ দেখবো আমরা। দেখো কি কি উদাহরণ আছে। প্রথম আছে কি? ওয়াসা, ঠিক আছে? এই যে ওয়াসা কিন্তু একটা রাষ্ট্র প্রতিষ্ঠান, হ্যাঁ। তারপর আছে কি যে বাংলাদেশের ডাক বিভাগ, বাংলাদেশ রেলওয়ে। এই বাংলাদেশ রেলওয়ে কিন্তু এখানে রেলওয়ে সরকারি এবং বেসরকারি দুটো খাত মিলিয়ে আছে। এরপর কি আছে? বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা, বাংলাদেশ পর্যটন শিল্প সংস্থা ইত্যাদি, আরও আছে, অনেক কিছু আছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ব্যবসার সবকিছু এখান থেকেই
আর তোমাদের এখান থেকে এই জায়গা থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ যেখান থেকে এমসিকিউ আসতে পারে সেটা হচ্ছে কি ওয়াসা। হ্যাঁ, ওয়াসা থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে। এরপর আসছে আমাদের যে ডাক বিভাগ থেকে খুব বেশি আসে না। এখান থেকে মোটামুটি গুরুত্বপূর্ণ হচ্ছে কি আমাদের যে ওয়াসা। সো তোমরা এই চ্যাপ্টারটা তোমাদের বই থেকে মোটামুটি একটু বিস্তারিত পড়ার চেষ্টা করবে, যেহেতু বই অনেক বেশি দেওয়া আছে। ঠিক আছে, সো আশা করি তোমার ক্লাসে ভালো লাগছে। যদি যদি কোনো সমস্যা থাকে আমাকে এখন বলতে পারো, আর যদি সমস্যা না থাকে আমরা আমাদের ক্লাস এখানে শেষ করবো। যে আমাদের আমাদের ক্লাস এখানে শেষ। ঠিক আছে, আশা করি যেহেতু তোমাদের কোনো প্রবলেম নাই, ক্লাস শেষ করতে কোনো দ্বিধা নেই। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো।